আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, তৃণমূলের প্রতি ঘৃণা ছাড়া আমার কিছু নেই, কিন্তু এটা বিশ্বাস করি আজও বহু ছেলে মেয়ে দীর্ঘদিন ধরে তৃণমূলটাকে আঁকড়ে ধরে বসে আছে, তাদের দিকে কখনো দেখেনি। ববি হাকিম কেন নেতা হয়েছে? যদি নামের পেছনে হাকিম না থাকতো, যদি শুধু ববি হতো, তাহলে নেতা হতে পারতো না। যদি সিদ্দিকুল্লাহ না থাকতো, শব্দটা শুধু চৌধুরী হতো, তাহলে কিন্তু ও নেতা হতে পারতো না। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে নেতা হয়েছে। আবার পাইনি মানে লুটে পুটে খাচ্ছে এরা বাংলাকে। না, আমি জানি না ও পেসমেকার বিশেষজ্ঞ কিনা কাকু, যে পেসমেকারের ব্যাটারি ডাউন হয়ে গেছে, ওর ব্যাটারি ডাউন থাকতে পারে, সেটাও বুঝতে পারতে পারে, কিন্তু পেসমেকারের ব্যাটারি ডাউন হয়েছে কিনা সেটা বলতে পারবো না। আমার মনে হয় ওকে একটু ইলেকট্রিক শক দিয়ে ওর ব্যাটারিটাকে একটু চার্জ দেওয়া উচিত ছিল। আরে ওরা তো দেশেরই নয়, সিপিএম কি আমাদের দেশের? কি নাম? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এই অফ ইন্ডিয়া মানে এটা তো ইন্ডিয়ান নয়, এটা হচ্ছে ভারতবর্ষের ফ্র্যাঞ্চাইজি। এখন তারা অন্য দেশ থেকে আনবে, এটা তো স্বাভাবিক। তসলিমা নাসরিনকে রাখার ক্ষমতা হয়নি, এরা তসলিমা নাসরিনকে ডাকতে পারবে না। ধর্মনিরপেক্ষতা দেখাতে হলে তসলিমা নাসরিনকে ডেকে এনে ক্ষমা চাইতে হতো। এখন বাংলাদেশ থেকে নিয়ে এসে ওরা কি বার্তা দিতে চায়? যে ইউনুস হাম তোমারে সাথ হ্যায়। এরা লেনিনের ছবি দেবে, হোচিমিনের ছবি দেবে, চাউমিনের ছবি দেবে, কিন্তু এরা মুজফ্ফর আহমেদের ছবি কতটা দেয় চেনেন আপনি? এটা বিনয় চৌধুরীর ছবি কতটা দেয় আপনারা চেনেন? তাদের আপনারা এদের চেনেনও না, এই প্রজন্মও চেনে না, চেনানোর ওরা চেষ্টাও করে না। তো ওরা বাংলাদেশি আনবে, এরপর ফিলিস্তিন আনবে, এসব তো স্বাভাবিক। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রথম দিন যেটা বলেছিলেন চন্দ্রচূড় সাহেব, তিনি আজকে নেই, বিচারপতি হিসেবে রিটায়ার করেছেন, তিনি বলেছেন আমার 30 বছরের বিচারপতি জীবনের এই ধরনের ঘটনার কথা আমি কখনো শুনিনি। তো সেই ধরনের ঘটনাটা কি? বাংলাদেশের যে পরিস্থিতি সেটা ব্যাখ্যা করতে কিন্তু বিস্ফোরক ভূমিকায় অবতীর্ণ হলেন ফিরহাদ হাকিম, রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র। তিনি মঞ্চ থেকে বলছেন যে রাজ্যে একটা ধারণা তৈরি করা হচ্ছে মুসলিম মানেই উগ্রপন্থী। অতীতে ভারতবর্ষ যে কজন রাজনৈতিক নেতা খুন হয়েছে, ইন্দিরা গান্ধী থেকে মহাত্মা গান্ধী বা অন্যান্য নেতা, কাউকে মুসলিমরা খুন করেনি, তাহলে কেন শুধু মুসলিমদের বিরুদ্ধে? না, আমি এই বিষয়ে ববিদার প্রথম যে লাইনটা, যে মুসলিম মানেই যে জঙ্গি, এই যে একটা ধারণা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, এই ধারণা থেকে আমি প্রথমে বলবো মানুষকে বেরিয়ে আসতে। কিন্তু মুসলিম মানেই যে জঙ্গি, এই ধারণাটা বাংলার মানুষের মধ্যে তৈরি হচ্ছে কেন, এটা ববিদাকে ভাবতে হবে। ববিদা হচ্ছেন মুসলমান জনগণের একজন নেতা, তিনি কিন্তু বাঙালির নেতা নয়, কিন্তু মুসলমান জনতার নেতা। আচ্ছা, ওখানে হচ্ছেন আপনার হুমায়ুন কবির, মুসলিম জনতার নেতা। শাহজাহান মুসলিম জনতার তাজা নেতা। আরাবুল, শওকত, এরা হচ্ছে সব তাজা, কেউ একটু মিয়ে যাওয়া নেতা। তারপরে হচ্ছে ওই কি নাম, দাড়িওয়ালা মন্ত্রী, এখন নামটা মনে পড়ছে না, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি আরেকজন বড় নেতা। এই নেতাদের মনোভাবের জন্য পুরো সমাজটা দূষিত হয়। ওদের মধ্যে একটা বড় অংশ কিন্তু তারা ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের রীতি রেওয়াজ, কালচার, আইন সমস্তটা মানতে চায়। কিন্তু এদের যারা নেতা, এদের কাঁধে পা দিয়ে, এদের মাথায় পা দিয়ে যারা নেতা হয়ে দাঁড়িয়ে আছে মুসলিম জগতে, তারা যে ব্যবহারগুলো করছেন সেগুলো অনেকটা জঙ্গি কার্যকলাপের সঙ্গে মিল পাওয়া যায়। ফলে বাংলার সাধারণ মানুষ আজকে অনেকেই ভাবতে শুরু করেছেন যে মুসলিম মানেই জঙ্গি। কিন্তু আমি আবার কোট আনকোট বলতে চাই, আমরা বিশ্বাস করি না মুসলমান মানেই জঙ্গি। আমরা বিশ্বাস করি এই রাজ্য, এই দেশ রবীন্দ্রনাথ নজরুলের। আমরা তো কেউ কখনো ভাবিনি আবুল কালাম আজাদ তিনি কোন ধর্মের। আমরা তো কেউ কখনো ভাবিনি স্যার আব্দুল কালাম তিনি কোন ধর্মের, তাকে জঙ্গি তো কেউ ভাবিনি। কিন্তু এই যে সমস্ত নেতাদের, এই ধরুন ওয়াইসি, ওদের সর্বভারতীয় নেতা, তার ভাষা শুনুন। এ বলেছে
আধ ঘন্টায় 30 জনকে 30% উড়িয়ে দেবে, আধ ঘন্টা না 2 ঘন্টায়। ও বলেছে পুলিশ সরে গেলে 15 মিনিটের মধ্যে সবাইকে বুঝে নেবে। এই যে অ্যাটিটিউড, ইট শুড বি চেঞ্জ। নয়তো পুরো কমিউনিটি আপনাদের মতন কয়েকজন নেতার দ্বারা লজ্জিত হয়, নেতার দ্বারা মানুষ বিভ্রান্ত হয়, এবং আপনাদের মতন কয়েকজন নেতার জন্য পুরো আপনাদের ভাষায় আপনাদের কম বদনাম হয়। এবার আপনারা কি করবেন? আপনারা সিদ্ধান্ত নিন। সৈয়দা, আমি আপনার কথার সঙ্গে সঙ্গত রেখেই বলছি। ববি হাকিম তিনি আরো বলছেন যে আমি বলছি না সবাই ভালো, যারা বাংলাদেশে খুন করছে বা যারা উগ্রপন্থী কার্যকলাপ করছে তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু সব মুসলিম খারাপ নয়। আমিও বলছি, আমিও তো সে কথাই বললাম যে সবাই ভালো যেমন নয়, সবাই খারাপ তেমন নয়, কিন্তু সবাই যারা খারাপ তারা সব তৃণমূলের নেতা, সবাই তৃণমূলের নেতা, সবাই এই যারা মুসলিম ইউথের নেতা সেজে বসে আছেন, বিভিন্ন পদ নিয়ে বসে আছেন, কোথাও জামাত তামাত হাবি জাবি কি কি সব আছে, তাদের পদ নিয়ে বসে আছেন, তারা সবাই খারাপ, এ বিষয়ে কোনো ভুল নেই। দাদা, একদম এতো গেল ববি হাকিমের কথা। এবার সংখ্যালঘু বিত্ত নিগমের অনুষ্ঠানে একদম বিস্ফোরক গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন, আমি বা আমার মতো লোকেরা দলের জন্য যত শ্রম দিয়েছি জানি না নবান্ন কতটা এর মূল্য দিয়েছে। এই দলটা করলো কবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজে একটা দল খুলেছিল, হ্যাঁ, তারপরেও তৃণমূলে সামিল হয়ে দলটা করেছে কবে? দলের জন্য শ্রম দিয়েছে, বাটা লালবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দলটা করেছে কবে? মন্ত্রী সেজে ঘুরে বেড়াচ্ছে, দলটা করেছে কবে? আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, তৃণমূলের প্রতি ঘৃণা ছাড়া আমার কিছু নেই, কিন্তু এটা বিশ্বাস করি আজও বহু ছেলে মেয়ে দীর্ঘদিন ধরে তৃণমূলটাকে আঁকড়ে ধরে বসে আছে, তাদের দিকে কখনো দেখেনি। ববি হাকিম কেন নেতা হয়েছে? যদি নামের পেছনে হাকিম না থাকতো, যদি শুধু ববি হতো, তাহলে নেতা হতে পারতো না। যদি সিদ্দিকুল্লাহ না থাকতো, শব্দটা শুধু চৌধুরী হতো, তাহলে কিন্তু নেতা হতে পারতো না। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে নেতা হয়েছে। আবার পাইনি মানে লুটে পুটে খাচ্ছে এরা বাংলাকে। এরা বাংলাকে বলছে বাংলাদেশের যারা হিন্দুদের উপর এই ধরনের অত্যাচার চালাচ্ছে তাদের সমর্থন করছে, করেও এখনো ঘাট তুলে চিৎকার করছে। এটা তো ওই দলের থেকে পাওয়ার শক্তির বলেই তো তুমি করতে পারছো, নয়তো তুমি কোথায় থাকতে? সেটা একদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দলটির রাজ্যের সাধারণ সম্পাদক একদম কুণাল ঘোষ, একদম শ্রীরামপুরের যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাহলে দলের মধ্যে কি আড়াআড়ি বিভাজন? কারণ কুণাল ঘোষের শিল্পী না, আমি বলতে পারবো না। আমি এখানে নারদ নারদ করবো, আড়াআড়ি কি সরাসরি কি বিভাজন, হ্যাঁ, কি বিরাগ ভাজন, হ্যাঁ, কি অভিসার, কি অভিমান, এসবে আমাদের কি দরকার? এতে বাংলার মানুষের কিচ্ছু যায় আসে না। এতে যদি যারা সরকারি কর্মচারী তারা ডিএ পেতো বুঝতাম। এতে যদি যারা এতদিন যারা প্রকৃত শিক্ষক, যাদের স্কুলে যাওয়ার কথা, যারা ধর্মতলায় বসে আছে, তাদের যদি সমস্যার সমাধান হতো তাহলে বুঝতাম। কিন্তু আমি এটা বলতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কি কারণে বলেছেন জানি না, কি কারণে বলেছেন জানি না, কিন্তু সেটা যেটা বলেছেন সেটা সাধারণ বাঙালির, সাধারণ যে কোনো রাজনৈতিক দলের মানুষের মতামত। আর কুণাল ঘোষ এত সাহস থেকে পেলেন, এত ক্ষমতা থেকে পেলেন, হ্যাঁ, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ পিসির গ্রিন সিগন্যাল ছাড়া কুণাল ঘোষের এই কথা বলার মতন ঘাড়ে মাথা নেই। সেটা সীমান্ত দিয়ে কিভাবে গরু পাচার থেকে কয়লা পাচার হয়, এই প্রশ্ন আগেই তুলেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার জঙ্গি ইস্যুতেও একদম বিএসএফ নিয়ে তোপ দাগলেন তিনি। বস্তুত রাজ্য থেকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে একাধিক জঙ্গি, নিয়ে কম সরব হয়নি বিরোধীরা, বিশেষ করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এইসবের পেছনে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এদিন সেই ইস্যুতে মন্তব্য করতে গিয়ে একদম বিস্ফোরক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গুরুতর অভিযোগ করে বলছেন এ রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। না, প্রথম কথা বলছি, দেখুন, অনেকদিন বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে কথা ফুটেছে, হ্যাঁ, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। দ্বিতীয় কথা হচ্ছে এরা দেশবিরোধী মানুষ, হ্যাঁ, তাই বারবার বিএসএফ এর দিকে আঙুল তোলে। এই বিএসএফ এর বিরুদ্ধে আর কোনো, ভারতবর্ষে তো শুধু সব রাজ্যে বিজেপি আর একটা রাজ্যে তৃণমূল তা তো নয়, প্রায় আধা আধিবার একটু বেশি হয়তো বিজেপি, বাকি অনেক রাজ্যে আছে যেখানে অন্য সরকার শাসন করছে যারা বিজেপি বিরোধী, তারা তো ওই বিএসএফ দিয়ে একটা কথা বলে না। বহু বর্ডার আছে,
কাশ্মীরের সরকার তো বিএসএফ নিয়ে কথা বলছে না, পাঞ্জাবের সরকার তো বিএসএফ নিয়ে কথা বলছে না। অনেক বর্ডার আছে, কোথাও কোনো সরকার যেখানে বিজেপি বিরোধী সরকার আছে তারা কেউ বিএসএফ নিয়ে আক্রমণ করে না, বিএসএফ কে নিয়ে খারাপ কথা বলে না। কারণ সেই সব রাজ্যে উগ্রপন্থা থাকতে পারে, সেই সব রাজ্যে বিচ্ছিন্নতাবাদ থাকতে পারে, সরকারটা বিচ্ছিন্নতাবাদী নয়, সরকারটা উগ্রপন্থী নয়। এ রাজ্যের সরকার উগ্রপন্থী, সরকার বিচ্ছিন্নতাবাদী। তাই ওই কি একটা রহমানি বাংলাদেশ থেকে বলতে পারে, সাহস পায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আপনি বিচ্ছিন্ন করুন। মমতা ব্যানার্জি এখান থেকে বসে সেফ কাস্টডিতে বসে একবার তো বলতে পারতেন তোর জিপটা টেনে ছিঁড়ে নেবো, সেটা বলার সাহস দেখাননি। বা তিনি খুশি হয়েছেন মনে মনে যে না সঠিক কথাই বলেছে। আমার প্রধানমন্ত্রী হওয়ার বহুদিনের স্বপ্ন, যেটা ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো পাওয়ার আমার কোনো সম্ভাবনাই নেই যদি এভাবে পাওয়া যায়। শুনে তো এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি ছবি পোস্ট করেছেন, বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেই ছবিতে দেখা যাচ্ছে একেবারে হাসি মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে টিএমসি এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তোর কল্যাণ হোক, আর কি বলবো আমি, কেউ কারোর সঙ্গে ছবি তুলতেই পারে, যেতেই পারে। যাক, বোতল টোতল ভাঙার থেকে ছবি টবি তোলা ভালো, বোতল গ্লাস ভাঙার থেকে ছবি তোলা ভালো। এখন কি উদ্দেশ্য নিয়ে গেছিলেন, কি কারণে গেছিলেন, সৌজন্য সাক্ষাৎকার, আমি রাজনীতির সৌজন্য হারিয়ে যাক এটা তো চাইবো না, সেটা বলতে পারবো না। কিন্তু যেরকম গদগদ হয়ে ছবি পোস্ট করেছেন, সেটা দেখে মানুষ দু চারটে কথা বলতেও পারে। এখন সেটা নিয়ে আমি কি বলবো। সেটা কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি বলছেন পেসমেকারের ব্যাটারি খারাপ, এসএসকেএম বলছে ভুল। কোন রহস্য দানা বাজছে? একদম ক্রিটিক্যাল কেয়ারে সোমবার তো তাকে প্রথমে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছিল। এসএসকেএম সূত্রের খবর সংজ্ঞাহীন অবস্থায় রোগীকে দেখে পেসমেকারের পরীক্ষাও করানো হয়েছিল, কিন্তু এসএসকেএম এর পরীক্ষায় পেসমেকারের কোনো সমস্যা চিহ্নিত হয়নি। একদম ঘটনাক্রমের প্রেক্ষিতে আরো একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে পেসমেকারের সমস্যার দাবি না, আমি জানি না ও পেসমেকার বিশেষজ্ঞ কিনা কাকু, যে পেসমেকারের ব্যাটারি ডাউন হয়ে গেছে, ওর ব্যাটারি ডাউন থাকতে পারে সেটাও বুঝতে পারতে পারে, কিন্তু পেসমেকারের ব্যাটারি ডাউন হয়েছে কিনা সেটা বলতে পারবো না। আমার মনে হয় ওকে একটু ইলেকট্রিক শক দিয়ে ওর ব্যাটারিটাকে একটু চার্জ দেওয়া উচিত ছিল। আসলে এখন তো সেই ব্যবস্থাগুলো নেই, আবার মানবাধিকার সংগঠন দাঁড়িয়ে পড়বে, তা নাহলে ওকে একটু হালকা ইলেকট্রিক শক দিলে ওর ব্যাটারি চার্জ হয়ে যেত, এটা আমি নিশ্চিত। সজলদা, দ্বিতীয় হুগলি সেতুর উপরে বাগযুদ্ধ, যা নিয়ে একদম তোলপাড় ভঙ্গরাজনীতি বলা চলে, একদম বিতণ্ডায় জড়িয়ে পড়লেন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি। বাবা মা তুলে গালি দিয়েছেন দ্বিতীয় হুগলি সেতুর ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে অসভ্যতা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বিহেভিয়ার তাকে অসভ্যতা বলে দায়ী বাবুল সুপ্রিয়। হতাশা, একটা সামগ্রিক হতাশাগ্রস্ত মানুষকে গেট ওয়েল শুন ছাড়া আমার বলার মতন কিছু নেই। বাবুলদা আমার অত্যন্ত, আমরা যে কলেজে পড়তাম বাবুলদা সেই কলেজের সিনিয়র ছিলেন। বাবুলদাকে দেখে অন্য আরো 5 জনের মতন বাবুলদাকে দেখে বিজেপিতে আমার ভালো লাগতো। সেই বাবুল সুপ্রিয়র অধঃপতন আমরা দেখেছি। বিনাশকালে বিপরীত বুদ্ধি, যেটা কথাটা বারবার প্রমাণ হচ্ছে, অসৎসঙ্গে নরকবাস বাবুলদার ক্ষেত্রে সেটা দেখে বোঝা যাচ্ছে। বাবুলদার থেকে এটা এক্সপেক্টেড ছিল না, অবশ্য অনেক কিছুই এক্সপেক্টেড ছিল না, যাই হোক, আনএক্সপেক্টেড কাজ এই সেলিব্রিটিরা করেই থাকেন, সেটাই করছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি। সেটা তো কাটেঙ্গে তো বাঁচেঙ্গে তো কাটেঙ্গে, একদম স্লোগানে। বাংলা জয় করতে পারবে কি বিজেপি? এটা বাংলা জয়ের নয়, একতাই শক্তি। ছোটবেলা থেকেই পড়ে এসছেন আপনারা, ছোটবেলায় পড়েননি? সে বাবা একটা লাঠি হাতে দিয়ে 5 ভাইকে একটা লাঠি হাতে দিয়ে বললো ভাঙো, সবাই সেই লাঠিটা ভেঙে দিল। যখন 5টা লাঠি হাতে দিল তখন দেখা গেল কেউ সেটাকে ভাঙতে পারলো না। এটাই তো সেই থিওরি তো বলেছেন যে বাটেগে তো কাটোগে। আপনারা বিভিন্ন ভাবে আপনারা যেভাবে ব্যাখ্যা করতে চান, এটা তো সত্যি। একতাই শক্তি, একতাই বল, এ তো হাজার হাজার বছরের শাশ্বত সত্য। ভারতবর্ষ তো তার উপরেই দাঁড়িয়ে আছে যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেটা কি? ওটা তো একাত্মতা, ওটা তো বাটোয়ারা নয়। আজ বাটোয়ারা মানে কি? পাকিস্তান। বাটোয়ারা মানে কি? বাংলাদেশ। এটা তো বাটোয়ারা। তো সেটা কোনটা সুখকর আপনার কাছে, আপনি আমায় বলুন। তো বাটোগে তো কাটোগে তো খুব স্বাভাবিক, সবাই তাই। এটা শুধু হিন্দুদের জন্য নয়, এটা যোগীজি বলেছে বা বিজেপির কোনো স্লোগান বলে নয়, এটা পৃথিবীর চিরন্তন শাশ্বত সত্য।
সজল দা, আমরা দেখেছিলাম মহারাষ্ট্রের নির্বাচনে বিজেপির যে স্লোগান ছিল, "এক হে তো মুমকিন হে", সে জায়গায় শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন যে মুসলিম ভোট নয়, হিন্দুদের এককাটা করতে হবে। একদম 2024 সালের জুলাইয়ে দেখুন দেখুন আমি আপনাকে একটা কথা বলছি, মুসলিম ভোট নয় এ কথাটা বলতেও আমাদের খুব কষ্ট হয়, কিন্তু এটাই বাস্তব। মুসলিম ভোট নয়, মুসলিমদের জন্য এই সরকার যা যা করেছে, কেন্দ্রীয় সরকার, স্বাধীনতার 78 বছর বাদেও কোনো সরকার সেটা করেছে বলে আমার মনে হয় না। সবচেয়ে বড় কাজ 3 তালাক তুলে দেওয়া, আপনি ভেবেছেন কখন? হ্যাঁ, ভোগী পুরুষদের জন্য সেটা যন্ত্রণার খবর হতে পারে, হ্যাঁ সেটা ইসলাম বিরোধিতা হতে পারে, কিন্তু সেই মেয়েটার কথা, যে মেয়েটাকে হঠাৎ স্বামী রাগের বশে খাবারে নুন কম হওয়ার জন্য তালাক 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 দিয়ে উঠে চলে যেতেন, হ্যাঁ, তার কথা, তার ভবিষ্যতের কথা, তার বাবা মায়ের কথা, তার ভাই বোনের কথা কেউ ভাবিনি। বরঞ্চ এর আগে আমরা কংগ্রেসকে দেখেছি যে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে চলে যেতে, পার্লামেন্টে গিয়ে দাঁড়িয়ে, সেটা আমরা দেখেছি। তো এত বড় যুগান্তকারী সিদ্ধান্ত কোন সরকার নিয়েছে? আচ্ছা আপনি আমায় বলুন তো, হিন্দুদের থেকে মুসলমানদের কি আলাদা করেছে এই সরকার? কখনো ভ্যাকসিন দেওয়ার সময় বলেছিল যে নামের আগে যদি মোহাম্মদ থাকে তাহলে কম্পিউটার তুমি সেটা অ্যাকসেপ্ট করবে না? বাড়ি দেওয়ার সময় বলেছিল, বাথরুম দেওয়ার সময় বলেছিল যে নামের পেছনে যদি খান থাকে তাহলে তাকে বাড়ি দেওয়া হবে না? সবাই পেয়েছেন দলমত নির্বিশেষে, সবাই দলমত নির্বিশেষে পেয়েছেন, কিন্তু অকারণে বা বিশেষ কোনো কারণে তারা আমাদের ভোট দেন না। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তারা আমাদের ভোট দেন না, এই কথাটাকে কোত্থেকে অস্বীকার করবো? লোহা লোহে কো কাটতা হয়। তো যারা আমাদের ভোট দেয় না তাদের পেছনে না ছুটে যারা আমাদের ভোট দেয় তাদের সংগঠিত করাটাই রাজনৈতিক বুদ্ধির কথা, স্বাভাবিক বুদ্ধির কথা, নট অনলি রাজনৈতিক। তো সেটাই করছেন উনি। এখন মুসলিমদেরও এটা ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের কি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটার করে রেখে দিয়েছে মুসলমানদের, আর কিচ্ছু করেনি। আসলে আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সিপিআইএম এর অনুষ্ঠানে বাংলাদেশি গায়িকা রেজওয়ানাকে আমন্ত্রণ, কি বলবেন? আরে ওরা তো দেশেরই নয়, সিপিএম কি আমাদের দেশের? কি নাম? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এই অফ ইন্ডিয়া মানে এটা তো ইন্ডিয়ান নয়, এটা হচ্ছে ভারতবর্ষের ফ্র্যাঞ্চাইজি। এখন তারা অন্য দেশ থেকে আনবে, এটা তো স্বাভাবিক। তসলিমা নাসরিনকে রাখার ক্ষমতা হয়নি, এরা তসলিমা নাসরিনকে ডাকতে পারবে না। ধর্মনিরপেক্ষতা দেখাতে হলে তসলিমা নাসরিনকে ডেকে এনে ক্ষমা চাইতে হতো। এখন বাংলাদেশ থেকে নিয়ে এসে ওরা কি বার্তা দিতে চায় যে ইউনুস হাম তোমারে সাথ হ্যায়? আমি বলেছি তো, এরাও দেশ বিরোধী আসলে একটা শক্তি। এরা দেশের এমনিই কোনো মনীষীকে মানে না। এদের পোস্টারে আপনি দেখবেন একটাও দেশীয় মনীষীর ছবি নেই। এদের পোস্টারে কার ছবি? এত বড় দাড়িওয়ালা কার্ল মার্কস। আমি তাকে অশ্রদ্ধা করছি না, কিন্তু ভাই আমরা সেই কবি ঠাকুরের কথায়, বিদেশের কুকুর পুঁজি দেশের ঠাকুর ফেলিয়া। আমাদের দেশে কি অভাব? বিপ্লবী আমাদের দেশে কি অভাব? মনীষী ঋষি মনীষী রাজনৈতিক ব্যক্তিত্বের কি অভাব ছিল? বামপন্থী ব্যক্তিত্বেরও কি অভাব ছিল আমাদের দেশে? এরা লেনিনের ছবি দেবে, হোচিমিনের ছবি দেবে, চাউমিনের ছবি দেবে, কিন্তু এরা মুজফফর আহমেদের ছবি কতটা দেয় চেনেন আপনি? এটা বিনয় চৌধুরীর ছবি কতটা দেয় আপনারা চেনেন? তাদের আপনারা এদের চেনেনও না, এই প্রজন্মও চেনে না, চেনানোর ওরা চেষ্টাও করে না। তো ওরা বাংলাদেশি আনবে, এরপর ফিলিস্তিন আনবে, এসব তো স্বাভাবিক। আমার শেষ প্রশ্ন শুনুন, আমি বলছি ওরা যাকেই আনুক, হতে পারে ডাইনোসরকে আবার ফিরে পেতে পারে। সিপিএম এর ফিরে আসার সম্ভাবনা নেই। হাজার ওই কি সার্ফ এক্সেল, হ্যাঁ নির্মা কি সফেদি না কি জাদা চমক, সব যাই করুন না কেন, 34 বছরের পাপের দাগ এত সহজে ধুয়ে তুলতে পারবে না। যদি ভাবে আজকের প্রজন্ম জানে না, তাহলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে। আমার শেষ প্রশ্ন আপনাকে, যে আরএসএস এর পত্রিকায়
আরজি কর কাণ্ডে সিবিআই এর ভূমিকার সমালোচনা। আরজি ঠিকই হয়েছে, ঠিকই হয়েছে, এটাই হওয়া উচিত। দেখুন, সিবিআই এর অনেক সমস্যা ছিল তদন্ত করতে গিয়ে, তারা সেটা কিন্তু খোলাখুলি জানাতে পারতো জনতার কাছে। বাংলার মানুষ, আমি তো সিবিআই এর মুখপত্র নয়, আর আমার দল আমায় বলেনি সিবিআই কে ডিফেন্ড করতে হবে, আর তার কোনো দায়বদ্ধতা আমার নেই। বাংলার মানুষ সিবিআই এর তদন্তে মোটেও খুশি না। বাংলার মানুষ বারবার যেটা মনে করছে যে সিবিআই, হ্যাঁ, এক টোটালি ফেল অ্যাজ লাইক অ্যাজ কলকাতা পুলিশ, এবং তার ফলে তারা সন্দেহ করছে। আর আমরা যারা রাস্তায় লড়াই করছি, এর ফলে তাদের ব্যথা হচ্ছে, তাদের জ্বালা হচ্ছে, তাদের সমস্যা হচ্ছে। আমরা যারা সত্যিকারের আর্জিকারের নির্যাতিতার, অপরাধীদের, দোষীদের যারা শাস্তি চেয়েছি, তাদের এটা খুব যন্ত্রণার। একথাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, একথাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। সিবিআই এর এই তদন্তের গতি প্রকৃতি বা তদন্তের ওভারঅল যা চার্জশিট আমরা দেখলাম, তাতে আমরা প্র্যাকটিক্যালি হতাশ। সিবিআই আমার মনে হয় আরো পারদর্শিতার সাথে এই মামলাটা দেখতে পারতো, অথবা তারা সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কার হোয়াট ইজ হোয়াট সেটা বলতে পারতো। আমি সুপ্রিম কোর্টের ব্যবস্থাতেও হতবাক। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রথম দিন যেটা বলেছিলেন, চন্দ্রচূড় সাহেব, তিনি আজকে নেই, বিচারপতি হিসেবে রিটায়ার করেছেন, তিনি বলেছেন আমার 30 বছরের বিচারপতি জীবনের এই ধরনের ঘটনার কথা আমি কখনো শুনিনি। তো সেই ধরনের ঘটনাটা কি? সেই ধরনের ঘটনাটা কি? আজকে তো বাংলার মানুষ জানতে চাইবে যে আপনি জেনে রাখলেন আর চাপা দিয়ে রেখে দিলেন, এটা তো হবে না। আপনি যে স্বাধীন সার্বভৌমত্বের, আপনি প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আপনি সে বিষয়টা সামনে আনুন, জনতার সামনে আসুক কি ছিল সেই রিপোর্টে, যে রিপোর্ট দেখে আপনারা চমকে উঠেছিলেন। এই সমস্ত ব্যাপারটাই ওভারঅল দুর্ভাগ্যজনক। হ্যাঁ, এবং এটাও ঠিক, পাশাপাশি এটাও ঠিক যে সিবিআই এর কাছে অনেক সমস্যা ছিল। ডেড বডি ছিল না, দ্বিতীয়বার পোস্টমর্টম কি করে করবে? যদি দ্বিতীয়বার পোস্টমর্টম না করতে পারে, তাহলে প্রথমবারের পোস্টমর্টমটাকে ডিনাই করবে কেমন করে? আপনি ওখানে কোনো ফিঙ্গারপ্রিন্টস এর জায়গা অবস্থা ছিল না, সেখানে আপনারা দেখেছেন সব বড় বড় ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা সেখানে পৌঁছে গিয়েছিলেন। আপনি দেখেছেন পাশের ঘরটা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল, সেখান থেকে কোনো বায়ো এভিডেন্স থাকলেও সে এভিডেন্স পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এই সমস্যাগুলো ছিল, একথা অস্বীকার করা যাবে না, কিন্তু তারপরেও সিবিআই কে আমরা কিন্তু একটু অন্য মার্গের ভাবতাম। সিবিআই তার নিজের ক্রেডেন্সিয়াল লুজ করছে।